সম্পাদকের মালিক হতে হবে। সম্পাদক হবেন একজন প্রফেশনাল সাংবাদিক। মেইন স্ট্রিম মিডিয়াগুলোর যে অনলাইন প্ল্যাটফর্ম, এটা তারা অধিকাংশ ক্ষেত্রেই বেছে নিয়েছেন অর্থ উপার্জনের জন্য। মূল টেলিভিশনের সঙ্গে তার অনলাইন ভার্সনের কোনো মিল পাবেন না। পলিটিসাইজেশন অফ জার্নালিজম মিডিয়া বাংলাদেশে আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনগুলো দুভাগে বিভক্ত। ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি, আপনি বহু ব্যবসা আছে পৃথিবীতে, টাকা করবার বহু পথ আছে, আপনি সেখানে যেতে পারেন। সো প্রত্যেকে যখন একটা পেশা পছন্দ করে, সেই পেশার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, আপনাকে সেটা মাথায় নিয়ে পেশাটা বেছে নিতে হবে। মালিকরা, মিডিয়া মালিকরা তারা ব্যবসা করবার জন্য মিডিয়া করবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অবশ্যই তার কিছু পলিসি থাকবে, তার কিছু রেসপন্সিবিলিটি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, সেটা তারা করতে পারেন, সেই পলিসিটি তারা দিয়ে দিতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় না, যেটা আমরা আমাদের স্টাডিতে দেখেছি, যে আমাদের মালিকদের একদিকে ব্যবসার কারণে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক থাকে, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদের সম্পর্ক থাকে, একটা নেক্সাস তৈরি হচ্ছে, যেটা আসলে জটিলতা তৈরি করে। আমি মনে করি না সম্পাদকের মালিক হতে হবে। সম্পাদক হবেন একজন প্রফেশনাল সাংবাদিক। তিনি সাংবাদিকতাই করবেন, তিনি হয়তো ভালো স্যালারি পেতে পারেন, কিন্তু মালিক হতে হবে আমি এটা মনে করি না। আরেকটা হচ্ছে যে আমাদের এখন মেইন স্ট্রিম মিডিয়াগুলোর যে অনলাইন প্ল্যাটফর্ম, এটা তারা অধিকাংশ ক্ষেত্রেই বেছে নিয়েছেন অর্থ উপার্জনের জন্য। সেখানে তারা আসলে যা ধর্ম কোনো কিছু বাদ বিচার করেন না, যা খুশি তাই প্রডিউস করেন। আপনি মূল টেলিভিশনের সঙ্গে তার অনলাইন ভার্সনের কোনো মিল পাবেন না, মূল পত্রিকার সঙ্গে অনলাইন ভার্সনের কোনো মিল পাবেন না। এটা আমি মনে করি একটা ডিজিজে পরিণত হচ্ছে বাংলাদেশে। এই রোগ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, এবং এটা শুধুমাত্র অর্থ উপার্জনের একটা চিন্তা থেকে বাংলাদেশের পত্র পত্রিকাগুলো করছে, টেলিভিশনগুলো তো বেশি মাত্রায় করছে। বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার ওনারশিপ। আমরা সিজিএস একটা স্টাডি করেছিলাম, হু ওনস বাংলাদেশ মিডিয়া। সো সাংবাদিকটা যতই প্রফেশনাল হোক না কেন, একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন, তাদের পক্ষে আসলে অনেক কিছু করা সম্ভব নয়, কারণ মালিকানাটা একটা বড় ফ্যাক্টর। সেকেন্ড প্রবলেম হচ্ছে, রেজা যেটা প্রশ্ন করেছেন, যে এডিটরদের সঙ্গে ডায়ালগ বা তাদের কোনোভাবে এই ইস্যুগুলো নিয়ে তাদের সঙ্গে কাজ করা যায় না। মোস্ট অফ দ্য এডিটর্স হচ্ছেন মালিক, এবং তাদের অধিকাংশই পেশাদার প্রফেশনাল জার্নালিস্ট নন এডিটর্স। দ্যাটস অ্যানাদার প্রবলেম। থার্ড প্রবলেম সেটা হচ্ছে যে পলিটিসাইজেশন অফ জার্নালিজম মিডিয়া বাংলাদেশে আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনগুলো দুভাগে বিভক্ত, প্রো আওয়ামী লীগ, প্রো বিএনপি। দ্যাটস দ্য বিগ প্রবলেম। অ্যাসোসিয়েশনগুলো ডিভাইডেড, প্রেস ক্লাব ইজ some sorts of a, they are divided, everything is divided, and most of the cases journalists are also professional journalists that are divided, bribed, polluted, corrupted for many reasons. There is no training in the media outlets. So এটা একটা বড় প্রবলেম। আমি মনে করি যারা প্রকৃত সাংবাদিকতা করতে চান তারা এটা ফিল করেন। মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের ক্ষেত্রে বাংলাদেশে এটা সরকার যেমন ছড়ায়, বিরোধী দলও একইভাবে এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াচ্ছে। রিলিজিয়াস গ্রুপগুলো ছড়াচ্ছে, কমিউনিস্টরা বা সোকল লেফটিস্টরা তারা ছড়াচ্ছে। শুধু তাই নয়, ইন্টারেস্টিংলি মেইন স্ট্রিম মিডিয়া, টেলিভিশন চ্যানেল, পত্র পত্রিকা, তারাও মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ান। একজন জিজ্ঞেস করেছিলেন যে এটার কোনো স্টাডি আছে কিনা। কোনো অর্গানাইজেশন যারা ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করেন, তারা কিন্তু প্রতি মাসে এই বিষয়ে রিপোর্ট দেন যে কোন পত্রিকায় কতগুলো মিসইনফরমেশন আছে, কোন পত্রিকায় এই জায়গায় অনেক ভালো করছে, এগুলোর কিন্তু নানা রিপোর্ট আছে। ডিসমিস ল্যাব খুবই ভালো কাজ করছে বাংলাদেশে, তো এগুলো আপনারা ফলো করে দেখতে পারেন। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে আপনারা এই যে মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের এই প্রোগ্রামে ইমেলি বলেছেন যে আমরা একটা কম্পিটিশনের মধ্য দিয়ে পেয়েছি, একটা গ্লোবাল কম্পিটিশনের মধ্য দিয়ে পেয়েছি, কিন্তু বাংলাদেশে মেইন স্ট্রিম মিডিয়া, আমি নাম উচ্চারণ করতে চাই না, আমি বিশ্বাস করি তাদের প্রতিনিধিরা এখানে আছেন, তারা এই প্রোগ্রাম চলাকালে আমাদের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে ক্যাম্পেইন করেছেন। তারা করেছেন নতুন নতুন গজিয়ে ওঠা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারা বা আউটলেট, নানা আইডেন্টিটিতে তারা নানা জিনিস ছড়িয়েছে, কিন্তু আমি ধরে রাখাতে পারবো যে তারা এখানে কোনো ক্রিয়েটিভিটি শো করেননি, তারা এখানে কোনো গবেষণা করেননি, মিনিমাম তথ্যপাত্য যাচাই বাছাই করবার চেষ্টা করেনি। মানে মিথ্যে বলবারও একটা আর্ট লাগে, সেই আর্টটাও তারা শো করতে পারেননি। সো তারা যা খুশি তা বলে গেছেন, এবং এই প্রচারণাটা আছে শুধু এই প্রোগ্রামটির দিক নয়, আরও নানা ক্ষেত্রে দেখতে পাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মূলধারার সংবাদ মাধ্যম, যেখানে কোনো জায়গায় পেশাদার নেতৃত্ব আছে, তারা এই কাজে নিজেদেরকে অনেক বেশি ব্যস্ত রাখেন।
যেটা আমি মনে করি বাংলাদেশের সাংবাদিকতার জন্য অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষতিকর। আমি বিশ্বাস করি তারা যদি, আমি যেটা শুরুতে বলেছিলাম, তারা যদি দর্শকদের বা পাঠকদের কমেন্টসগুলো তাদের রিপোর্টের শেষে পড়েন, আমার মনে হয় তাদের লজ্জায় মুখ ঢাকার তো কথাই, আমি হলে আমি ওই পেশাই ছেড়ে দিতাম। To significantly curb the spread of misinformation. While undergoing the activities of this project, we have also been victims of misinformation, disinformation, and various other smear campaigns from various groups attempting to delegitimize the importance of our work to suit their own political narratives. To tackle this issue, our initiative set out with a dual approach. The first step involved initiating conversations with the journalists and editors to grasp the local dynamics of misinformation and its inherent obstacles. Recognizing that without a thorough comprehension of the issue, devising effective interventions is impossible. The second step was to create a fact-checking training manual based on the insights from these dialogues. We have printed the manual and distributed to the participants of this project. This manual served as the foundation for workshops held for journalists in 5 key cities, addressing fact-checking methods, tactics to counteract misinformation and fake news, and the critical role of awareness in preventing the spread of false information. 2 rounds of surveys were also conducted among the journalists and workshop participants to assess their understanding and experience in dealing with misinformation and disinformation in Bangladesh. In addition, the project produced 5 video lectures on various aspects of misinformation and disinformation, which served to educate both the immediate and extended audiences about the perils of false information dissemination. 5 national level television talk shows were also arranged to discuss the topic of the spread of disinformation and methods of countering it. The fact-checking training manual and the online lectures on how to confront misinformation are available online on the Confronting Misinformation in Bangladesh official YouTube channel, our website, and social media pages of the project. I want to extend my special thanks to State Department alumni members, Mohammad Shajadur Rahman, who lives in USA, Simon Parvez from Brussels, and Nazmul Arifin from Canada, who were primarily responsible with me for designing and leading the project, and also Dr. Kajuli Shirin Islam from Dhaka University. She was also with us in this project. Thanks to Dr. Kajuli Shirin Islam. And I'd also like to thank all the facilitators and journalists and my colleagues at CGS who worked with us at the grassroots level to allow us to conduct the regional events. Of course, it is not possible to confront misinformation through only 1 or 2 limited projects. This is a war that needs to be fought on a day-to-day basis. I'll take this opportunity to assure everyone that although this first project has been completed, we at the Center for Governance Studies are just getting started in our ongoing battle against the rise of misinformation and disinformation in Bangladesh.